আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ হিউম্যান অ্যালায়েন্সের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন, যারা কোটা আন্দোলনের জন্য জীবন দিয়েছেন, আত্মাহুতি দিয়েছেন, তাদের প্রতি আমার সহমর্মিতা এবং এই কোটা আন্দোলনের অন্তত প্রথম শ্রেণীর অফিসার থেকে শুরু করে উপরের দিকে যতগুলো পদ থাকে, প্রথম শ্রেণীর পদ থেকে শুরু করে সবগুলোতেই আমি মেধার পক্ষে। সবগুলো প্রথম শ্রেণীর পদ বা তদূর্ধ্ব কোনো পদে কোনো কোটা রক্ষা করা যাবে না। শুধু জেলা কোটা থাকবে, এরিয়া ভিত্তিক, যাতে কোনো একটি অঞ্চলের জনসাধারণ যাতে বঞ্চিত না হয়। সামগ্রিকভাবে বাংলাদেশের প্রতিটি মানুষ যেন এই দেশের সম্পদ সুষমভাবে ভোগ করতে পারে। প্রতিটি এলাকার কোনো একটি এলাকা যেন কোনো কারণবশত পিছিয়ে না পড়ে, সেটার কারণে কোনো প্রকার কোটা রাখা চলবে না। শুধু মেধা কোটা হবে ওই প্রথম শ্রেণী এবং তদূর্ধ্ব পদ, যারা আসলে দেশটাকে পরিচালনা করবেন। কিন্তু তারাও তো আসলে দেশটা পরিচালনা করছেন না, আজ্ঞাবহ দাসের মতো কাজ করছেন। সেটা হলো খারাপ দিক। এই জন্য সামগ্রিকভাবে সারা বাংলাদেশ থেকে আনুপাতিকভাবে যাতে মেধাবী লোকদেরকে নিয়ে আসা যায়, সেই চেষ্টা করতে হবে। তবে সেই নির্বাহী বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ এগুলো যখন একীভূত হয়ে যায়, তখন জনগণের দুর্ভোগ বাড়ে, গণতন্ত্রহীন হয়ে পড়ে পরিবেশ। যদি বিচার বিভাগ সঠিকভাবে কাজ করে, যদি শাসন বিভাগ সঠিকভাবে কাজ করে, এবং যে আমলা শ্রেণী মনে করে যে আমরা যে একদম আজ্ঞাবহ, ইয়েস স্যার, ঠিক আছে, কিন্তু সংবিধান থেকে পাশ করা আইনের বাইরে যাওয়ার যে তাদের সুযোগ নাই, এই জিনিসটা বুঝতে হবে। বাংলাদেশের প্রতিটি প্রান্তে গণরোষ এই কোটা আন্দোলনের কেন্দ্র করে। তার চেয়েও বেশি যে কারণে মানুষ ক্ষেপে আছে, তা হলো যে এক নাগারে দীর্ঘদিন একটি দলের ক্ষমতায় থাকা এবং নির্বাচন স্বচ্ছতা ব্যাপারে যে প্রশাসন যেভাবে কাজ করছে, একেবারে রাজনৈতিক দলের আজ্ঞাবহের মতো না হয়ে তারা যদি কনস্টিটিউশনের অধীনে কাজ করত, জি স্যার, কিন্তু কোথায় যে কাজটি কোথা হবে, কোথায় নেতৃত্ব ভুল করতেছেন বা ভুল আদেশ দিচ্ছেন, এটাকে জি স্যার বলেই আবার প্রতিহত করা, যেটা সংবিধানে এত ধারা বদলে আমি করতে পারবো না। এবং প্রত্যেকটা সংগঠনেরই অ্যাসোসিয়েশন আছে, মোটামুটি ভাবে প্রশাসনের আছে, পুলিশের আছে, ডাক্তার সাহেবদের আছে, ইঞ্জিনিয়ার সাহেবদের আছে। কাজে এত তো দুর্বল হওয়ার কোনো কারণ নাই। মেরুদণ্ড একটু সোজা হয়ে দাঁড়ান। ক্লাসের ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় এরা না হইলে ওই মেডিকেলও চান্স পায় না, ইঞ্জিনিয়ারিং এর চান্স পায় না, ওই ভালো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যায় না, বিসিএসও চান্স পাওয়া যায় না। কাজে মাথা একেবারে মাটির সাথে মিঠাই দিয়েন না। আর এখন তো বলাই যায় যে এই বিসিএস ঘুষখোর বিসিএস হয়ে গেছে। বিশেষ পাশ করতে গেলে ঘুষ লাগে, আর প্রশ্নপত্র ফাঁস করতে ঘুষ লাগে। মানে স্বচ্ছতার কোনো বালাই আর এখন নাই। সে যাই হোক, বর্তমানে এত কিছুর মধ্যে একটি কমন দাবি ছিল ছাত্রদের যে কোটা তুলে দিতে হবে।
অনেকে বলছে সংস্কার করতে হবে, আমি সংস্কারের পক্ষে না। হ্যাঁ, নন গেজেটেড পোস্ট যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে মানুষের জীবন ধারণের জন্য যেই সমস্ত চাকরি বাকরি আছে সেগুলাই শুধুমাত্র কোটার আওতায় থাকবে। আর যেটা প্রথম শ্রেণীর সিদ্ধান্তমূলক যে সমস্ত পদগুলো আছে সেগুলো অবশ্যই 100% মেধার ভিত্তিতে নিতে হবে। কিন্তু যারা আন্দোলন করছেন তাদের কাছে সবিনয় নিবেদন যে সরকারের সাথে বসেন, শোনেন। এই যে যারা মনে করেন আপনাদেরকে পাহারা দিচ্ছে বা আপনাদেরকে গুলি করছে, এরা কারা? 25-30 হাজার টাকা বেতনে পুলিশ থাকে গ্রাসরুট লেভেলে, তাদের কিছু কায়দা কারণ আছে যেগুলো করলে পুলিশ হয়তো কিছু পয়সা পায়, তারা হয়তো 30,000 বেতনের সাথে আরো 30,000 টাকা ঘুষ অ্যাড করে। এবং সেটা কেন করে? কারণ উপর থেকে তাদের কাছে চায়া পাঠানো হয় টাকা পয়সা। আবার আমাদের সেনাবাহিনী আছে বা অন্যান্য সশস্ত্র বাহিনী আছে, তারা ওই গণা টাকার বাইরে তো তাদের কিছুই পাওয়ার কথা না। তো যাই হোক, এদের প্রতি আক্রমণাত্মক হবেন না। ইতিমধ্যে মনে করেন মেট্রো রেল সবই আমাদের এই পয়সার কেনা, পয়সার বিনিময়ে জাপান এস্টাবলিশ করে দিয়ে গেছে। তারপরে মনে করেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ হচ্ছে। এখন কথা হলো যে আন্দোলন ছিল কোটা আন্দোলন, এটাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে সরকার পতন আন্দোলন। এই সরকারটিকে যেভাবেই হোক, আপনি মানেন বা আমি না মানেন, কতিপয় নয়, বলতে গেলে সমগ্র বিশ্বের রাশিয়া এবং চায়না এবং ইন্ডিয়া তো একেবারে সেই ইলেকশন হওয়া না হওয়ার সাথে সাথেই যাইয়া মনে করেন সরকারকে সমর্থন দিয়েছে। আর অন্যান্য দেশগুলোও দিয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএসএ, সবাই দিয়েছে। এখন দেখা যাচ্ছে যে দেশে যেরকম আন্দোলন চলতেছে, দেশেটা চলতেছে কোটা ওয়াই, কিন্তু বিদেশে যেটা চলতেছে সেটা হলো সরকার পতন বা সরকার হটানোর আন্দোলন। যাই হোক, এখন বিদেশে কারা থাকে? এক, যারা বিদেশে বিভিন্ন উপায়ে আসছে তাদের অনেকের গ্রিন কার্ড হয়েছে এবং তারপর অনেকে নাগরিকত্ব গ্রহণ করেছেন, কারণ নাগরিকত্ব করলে কিছু স্পেশাল সুবিধা পাওয়া যায় এই দেশ থেকে। আর আছে পলিটিক্যাল অ্যাসাইলেম। যেভাবে হোক, যাদের বৈবাহিক সূত্রে যারা আসেন, ইউরোপ আমেরিকায় মোটামুটি ভাবে একই নিয়ম। বৈবাহিক সূত্রে যারা আসেন তাদের 3 বছরের মাথায় আপনার নাগরিকত্ব প্রদান করা হয়, যদি আপনার সমস্ত যে সমস্ত শর্তগুলো ধরা হয় সেই শর্তগুলো যদি আপনি মানেন, তবে সেই শর্ত প্রতিপালনের পরে আপনাদেরকে সিটিজেন দেবেন। আর আছে ছাত্র, যারা এখানে শিক্ষার জন্য এসেছেন, তাদের মধ্যে অনেকেই হয়তো 20 ঘন্টার জায়গায় অনেক বেশি আওয়ার কাজ করেন। আর একটা হলো ওই যে পলিটিক্যাল অ্যাসাইলাম, আগেই বলেছি। কিন্তু যখন সিটিজেনশিপের প্রশ্ন আসে তখন একটি আবেদনপত্র ফিল আপ করতে হয়, আমেরিকাতে এটাকে বলে ফর্ম N-400। এখন দেখা যায় যে হচ্ছে উচ্ছ্বাস যে বর্তমান রানিং যে সরকার, সে সরকার চলে যাবে। কিন্তু সে সরকার চলে গেলে যদি আপনি বাংলাদেশে চলে যান, আপনার যদি সুযোগ সুবিধা বেশি হয় ভিন্ন কথা। কিন্তু যদি তা না হয়, তবে এই যে ন্যাচারালাইজেশনের যে ফর্মটা দেখালাম, এটা আসলে আমেরিকা বা অন্যান্য দেশে যে নাগরিকত্ব নেই আমরা, যেটার জন্য আমরা অনেকে বন জঙ্গল পাড়ি দিয়ে আসছে, অনেক স্টুডেন্ট হিসেবে আসছে, তারপরে মনে করেন যে তার স্ট্যাটাস চেঞ্জ করে আপনারা নাগরিক হবেন। কিছুক্ষণ আগেই দেখলাম যে আমিরাতে অন্তত 60-70 জন সেখানে তো অবশ্যই চাকরি করার জন্য গেছে, সবাই প্রোটেস্ট করার জন্য, কারণে সেখানকার সরকার ধরে ফেলেছে। এবং আমরা যে সকল আচরণ বাংলাদেশে করি সাধারণত আন্দোলনের সময়, যে পুলিশের মাঝে ঢিল ছোড়া, লাঠি ছোড়া, এগুলো তো আমরা করি, আমরাও করে আসছি।
কিন্তু এগুলা কিন্তু উন্নত দেশে চলে না। উন্নত দেশে যখন আপনি এই কাজটি করবেন, পুলিশ কিন্তু গুলি করতে বিন্দু মাত্র দ্বিধা করে না। এবং দেখা গেছে যে এইখানে আমেরিকাতে ওই যে এক কালো ভদ্রলোক পুলিশ গলায় চাপ দিয়ে মেরে ফেলছে পা দিয়ে। সেক্ষেত্রে দেখা গেছে তারা যে কাজগুলো করে, তারা লুট করে। বড় বড় দোকানগুলোতে আছে সিসিটিভি ক্যামেরা আছে, এবং এই যে লসটা হয়, লসটা প্রফিট থেকে তারা মাইনাস করে একটা সুযোগ সুবিধা নিয়ে নেয়। তারপরে ক্ষতি তো ক্ষতি। এরা হয় কি, এখানে এইরকম দোকানে ঢুকে 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 লুট করে নিয়ে যায়, মানে জোর করে জিনিসপত্র নিয়ে বাইরে চলে যায়। কিন্তু ওই পুলিশের প্রতি ইট পাটকেল লাঠি, এই পুলিশ বলেন, বিজিবি বলেন, আর্মি বলেন, এরাও কিন্তু আমাদের ভাই। এটা খেয়াল রাখতে হবে, কারণ আমরা একই সংবিধানেরও আছি, একই দেশের মাটিতে বড় হয়েছি। কিছু লোক তো অবশ্যই দুষ্ট, তারা যেমন আমলা শ্রেণীর মধ্যে আছে, বিচারকদের মধ্যেও থাকতে পারে, আবার রাজনীতিবিদদের মধ্যে আছেই। কারণ তাদের যেহেতু পেনশন নাই, দেখা গেল যে ইনশাআল্লাহ পাইলাম, আল্লাহর ওয়াস্তে কামাইটা কামাই লইলাম, এই পথে সই পথে ওই পথে, ক্ষমতা কুক্ষিত করার জন্য নানান প্রচেষ্টা। আমি খুবই সহমর্মী আন্দোলনরত ভাইদের প্রতি, কিন্তু মনে রাখতে হবে যে আমাদের যে অর্থনৈতিক খাত, এটি খুবই ছোট। একটা গ্রাউন্ড হয়ে গেছে অনেক, কিছু মনে করবেন না, আমি কাউকে বলছি না। এই যে যারা আন্দোলনের রত আছেন, ধরেন আপনি কোনো ক্রমে ইউরোপ, আমেরিকা বা অন্য একটা উন্নত দেশে গেলেন, কিন্তু এই যে মারামারিগুলো করতেছেন দেশে, যারা সহিংস আন্দোলন করতেছেন, যদি সরকার ওরকম মনে করে, এবং এই ছবিগুলো যে পুলিশের প্রতি বা বিজিবির প্রতি আপনারা বা যে অগ্নিসংযোগ করতেছেন, এগুলা যদি সরকার ছবি তুলে যে দেশে যাবেন সেই দেশে যদি পাঠিয়ে দেয়, তবে মনে রাখবেন আপনার গ্রিন কার্ড বলেন, আশ্রয় বলেন, আর সিটিজেন হওয়া বলেন, কোনোটাই কিন্তু হবে না। যেমন আমিরাত, যেমন এরা মনে করেন আমেরিকার থেকে বা উন্নত দেশ থেকে টিচার পর্যন্ত হায়ার করে নিয়ে যায়, কিনে নিয়ে যায়। কাজেই বাঙালি ওখানে যে আন্দোলন যেভাবে করতেছেন, এতে আমাদের কোনো লাভ যে হবে এরকম মনে হয় না, কারণ আমাদের হাতে কোনো এরকম রাজনৈতিক কোনো প্রতিশ্রুতি কোনো দলই এখন পর্যন্ত যারা ইন্ধন দিচ্ছে আর কি এই আন্দোলনে, এমন কোনো কিছু হাতে নাই তাদের যেটা দেখে বলা যাবে যে পরবর্তী সরকারের নেচার জনগণমুখী হবে, বা জনগণের যে শেয়ার আছে, গরিবের যে শেয়ার আছে, কৃষক শ্রমিকের যে শেয়ার আছে, সেই শেয়ারটা বাড়বে, বা পুলিশের যে যারা নিম্ন শ্রেণীতে আছে বা বিজেপিতে যেরকম নিম্ন শ্রেণীতে আছে তাদের সুবিধা বাড়বে, এরকম কোনো ম্যানিফেস্টো নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো দল আসে নাই। আসলে এটা ছিল তো ছাত্র আন্দোলন, সেই দিক থেকেই তো সেরকম ভাবেই আমি এই ফর্মের কয়েকটি জিনিস আপনাদেরকে দেখাতে চাই। আপনারা একটু দেখেন এখান থেকে, অথবা ফর্মটা অনলাইনে যেয়ে বের করেও দেখতে পারেন। এই ফর্মে কিন্তু কোথাও লেখা নাই যে আপনি আমেরিকাতে আসে এই কাজগুলো করছেন বা অন্য দেশে করেন নাই বা কিছু। বলা আছে যে এইখানে অথবা আপনার দেশে যদি করে থাকেন, সব ক্ষেত্রে প্রযোজ্য। এবং সেই ক্ষেত্রে যারা সরকারের সাথে আপনাদের বিরোধ নাই, বিদেশে আছেন, হয়তো মতে মিলছে না বা দীর্ঘদিন ক্ষমতার বাইরে আছেন, কিন্তু যদি
আমেরিকান সরকারের কাছে কেউ এটা পৌঁছে দেয় যে আপনি সরকার উচ্ছেদের আন্দোলন করতেছেন, সরকার উচ্ছেদের আন্দোলন করতেছেন, এটা কিন্তু আমেরিকার দৃষ্টিতে আমেরিকা নীতিগতভাবে কোনো সরকার উৎখাতে উৎসাহিত করে না, নীতিগতভাবে আর কি, তাদের কনস্টিটিউশনের ভিতরে নাই। ইভেন আমেরিকায় গ্যাম্বলিংটা লিগাল, কিন্তু সেখানেও বলা আছে যে গ্যাম্বলিং বা জুয়া খেলা যে এখানে লিগাল, সেটা আপনাকে জুয়ার স্থলে যে বা জুয়ার যে জায়গা আছে, আসর আছে, সেখানে যেয়েই খেলতে হবে। লাইসেন্স প্রাপ্ত যে দোকানগুলো আছে, যে মার্কেটগুলো আছে, সেখানে যেয়ে খেলতে হবে জুয়াটা। আপনি ওই বাইরে যা জুয়া খেলা শুরু করে দিলেন, এটি ইললিগাল এবং বিশাল পানিশমেন্ট। তো যা বলছিলাম যে এই প্রোটেস্ট করতে যে এমন কোনো আচরণ করবেন না, অন্তত শৃঙ্খলাবদ্ধভাবে আচরণ করেন, পোস্টার টানাতে পারেন, কিন্তু এমন কিছু করবেন না যে যেটা আপনার দেশ থেকে যদি আপনার নামে রিপোর্ট করে দেয়, দেখা যায় যে একটা ছবি দিছে যে আপনি একটা পুলিশকে ঢিল মারতেছিলেন বা বিজেপিকে ঢিল মারতেছিলেন, বা একটা সরকারি অফিসে আপনি ওই সরকারি অফিসে অগ্নিসংযোগ করে দিচ্ছেন, এরকম কোনো ছবি যদি এই সমস্ত দেশে, কারণ আমাদের দেশ থেকে সাধারণত সরকার এগুলো করে না, কিন্তু আপনার ছবি পত্র এগুলো যদি বিদেশে পাঠায়, তবে কিন্তু আপনার আশ্রয় প্রার্থনা বলেন আর ওই কি বলে এটাকে কাগজ হওয়া বলেন বা সিটিজেন বা গ্রিন কার্ড, এগুলো কিন্তু অনেক পিছিয়ে যেতে পারে। কাজেই যা কিছু করেন, কারণ আপনারা আমিরাতের ঘটনাটা একটু খেয়াল রাখবেন। তারপরে যেভাবে উন্নত দেশগুলোতে স্বচ্ছভাবে করা হয় প্রোটেস্ট, ঠিক সেভাবেই করার চেষ্টা করুন। দেখুন কি কি কোশ্চেন করা হয়, তার মধ্যে আমি কয়েকটি পড়ছি। কমিটেড, এগ্রিড টু কমিট or asked someone else to commit, were arrested, cited, detained or confined by any law enforcement officer, military official in bracket in the US, United States or elsewhere, or immigration official, were charged with committing, helping commit or trying to commit, pled guilty to, were convicted of, were placed in alternative sentencing or a rehabilitative program, for example, diversion, deferred prosecution, withheld adjudication or deferred adjudication, or received a suspended sentence, clemency, amnesty or pardon for, or were placed on probation or paroled for. Have you ever committed, agreed to commit, asked someone else to commit, helped commit, or tried to commit a crime or offense for which you are not arrested? Have you ever been arrested, cited, detained, or confined by any law enforcement officer, military official in the United States or elsewhere, or immigration official for any reason, or been charged with a crime offense? তারপরে দেখুন, used a weapon or explosive with intent to harm another person. Look, used a weapon or explosive with intent to harm another person or cause damage to property. Engaged, participated in kidnapping, assassination, or hijacking or sabotage of an airplane, ship, vehicle, or other mode of transportation.
threatened, attempt, conspired, planned with others, prepared, planned, advocate for, or incited, encouraged others to commit any of the acts listed below. Torture, যদি আপনি কাউকে উপর অত্যাচার চালান, জেনোসাইড, মানুষ হত্যা করেন গ্রুপে, কিলিং or trying to kill any person, intentionally and severely injuring or trying to injure any person, not letting someone practice their religion, causing harm or suffering to any person because of their race, religion, national origin, membership in a particular social group or political opinion. Were you ever a part of any group, or did you ever help any group, unit, or organization that used a weapon against any person or threatened to do so? এরকম আপনার অনেকগুলো কন্ডিশন কিন্তু দিতে হয়, করতে হয়। কিন্তু ধরা যাক এখন যে বর্তমান যে সরকার আছে তারা এই ছবিগুলো তুলে তুলে, এখন তোমার এখানে ছবি তোলা কোনো বিষয় না, সারা পৃথিবীব্যাপী আপনার কার্যক্রম বিভিন্ন জায়গায় সহজেই পৌঁছে যায়। এবং এগুলো যদি মনে করে আপনার দেশের গভর্নমেন্ট তুলে রাখে এবং আপনার নামের এগেনস্টে যেই সমস্ত দেশগুলোতে আছেন সেখানে পাঠায়, তবে কিন্তু কাগজ হবে না। আর যাই হোক মনে হয়। আচ্ছা দেখেন এদের ফর্মের মধ্যে আরো কি আছে, এটা 5 এতে আছে, পার্ট 9 পার্ট 9 5 এ পেজ নাম্বার 6 এ। Being a member of, involved in, or in any way associated with any communist or totalitarian party anywhere in the world, কথাটা কিন্তু খেয়াল করবেন। যেখানে বলছে যে একনায়কতন্ত্র বা সাম্যবাদী যে সমস্ত অর্গানাইজেশন আছে পৃথিবীর কোন জায়গায় যদি আপনি এটার মধ্যে ইনভলভ থাকেন, আপনার সিটিজেনশিপ কিন্তু হবে না। দেখুন এখানে কি বলতেছে 5B, আপনি যদি 1 নাম্বার ধরেন বা সিরিয়ালি আমি পড়ে যাচ্ছি, অপোজিশন টু অল অর্গানাইজড গভর্নমেন্ট। এখানে কিন্তু ইউএসএ গভর্নমেন্ট বা অন্যান্য দেশগুলো বর্তমান যে সরকার আছে তাকে কিন্তু তারা সমর্থন দিয়েছে এই ইলেকশনের পরে। কাজে আন্দোলনটা যদি করেন ঠিক ওইভাবেই করতে হবে যে দাবি দাওয়াগুলো, যেমন ছাত্রদের দাবি দাওয়াগুলো খুবই পরিষ্কার এবং একটি, যে তারা কোটা সংস্কারটা চেয়েছিল। যাই হোক সেটা এখন কোর্টে আছে, আবার প্রশাসনও চেষ্টা করে যাচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমি ব্যক্তিগতভাবে খুব দুঃখিত যে শতাধিক ছাত্র আমাদের মারা গেছেন। আমাদের অন্তত পুলিশের সৈনিক, আর্মির সৈনিক যারা জীবনের বুকের রক্ত দিয়ে এই দেশের শৃঙ্খলার জন্য, এই দেশকে রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন, তাদের মধ্যে অনেকেই কিন্তু মারা গেছেন। তাদের বাচ্চা কাচ্চার কথা চিন্তা করেন। হ্যাঁ, আমরা আন্দোলন করব, আমাদের সীমিত সম্পদ আছে বাংলাদেশে, সেই সীমিত সম্পদের মধ্যে থেকে যতটুকু বাড়ানো যায়, যতটুকু দেওয়া যায়। কিন্তু মনে রাখতে হবে যে আমাদের যে চাকরির বাজারটা খুবই সীমিত। আমি আরো একটি এপিসোডে বলেছি, যেমন মালয়েশিয়া যেতে গেলেও 2 লাখ টাকার জায়গায় 6 লাখ টাকা করে একদম গরিব শ্রেণী যারা, তাদের খরচ করতে হয়েছে। এটি মেনে নেওয়া যায় না। সরকারের যে নীতি চলতেছে যে কর্মসংস্থান করা অথবা এই বহির্বিশ্বে কর্মটাকে ছড়িয়ে দেওয়া, বা এই যে আমাদের যে যুবক সমাজ আছে তাদেরকে প্রেরণের ব্যবস্থা করা, সেগুলো কিন্তু নাই। ওয়ার্ল্ড কমিউনিজমের কোনো সংস্থার সঙ্গে যদি আপনার সম্পর্ক থাকে,
the establishment in the United States of totalitarian dictatorship, the overthrow by force or violence or other unconstitutional means of the government of the United States or all forms of law. কাজেই এই বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। যারা বিদেশ করতেছেন, আমরা বিদেশে আসছি, কিন্তু দেশে খুন খারাপি চলুক, সরকার আরো সতর্ক থাকা উচিত সরকারের, যে পাবলিকের দাবি দেওয়া কিভাবে হয়, কিভাবে দাবি দেওয়া মানা যায়। নেক্সট হলো দ্য আনলফুল অ্যাসাল্টিং অর কিলিং অফ এনি অফিসার অর অফিসার্স of the government of the United States or of any other organized government because of their official character. কথাটা কি বুঝাতে পেরেছি? শর্তটা দিয়েছে এরকম, the unlawful assaulting again or killing of any officer or officers of the government of the United States or of any other organized government because of their official character. The unlawful damage, injury, or destruction of property or sabotage. কাজেই আমি চেষ্টা করলাম, যারা বিদেশে আছি আমরা, আমাদের আন্দোলনও করব, এমনভাবে করব যে ওই দেশের নিয়ম ভেঙে আমরা যেন নিজেদেরকে কষ্টের মধ্যে না ফেলি, এবং যারা বাংলাদেশে আন্দোলন করছেন তাদেরকেও আমরা, আমাদেরই ভাই তারা, পুলিশ বলেন, বিজিবি বলেন, আর্মি বলেন, তাদের প্রতি যেন আমরা এতটা আক্রমণাত্মক না হই যে তারা মারা যায়, বা তাদেরকে ঢিল ছুঁড়ে এমনভাবে উত্ত্যক্ত করি বা আগ্নেয়াস্ত্র গুলি করার চেষ্টা করি যে তারা ক্ষিপ্ত হয়ে দেখা গেল যে দোষ করছে তাকেও মারছে, তার পাশে যে ছিল তাকেও মারছে। এ থেকে আমরা বিরত থাকি এবং চেষ্টা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সহজ সমাধানের পথে দেশকে নিয়ে যাক। আর যারা অনেকেই বলেছেন যে টাকা পাঠাবেন না দেশে, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ আমরা টাকা সাধারণত আমাদের নিজেদের প্রয়োজনে বা আমাদের যে মা ভাই বোন আত্মীয় স্বজন তাদের প্রয়োজনে টাকা পাঠাই। টাকা পাঠানোর ব্যাপারে আরেকটু সতর্ক থাকতে হবে আপনাদেরকে, যারা আপনারা পাঠাচ্ছেন টাকা, যে এরকম লোকের কাছে কাছে টাকাটা, যে সরকার ইচ্ছা করলে যদি প্রুফ করে দিতে পারে যে এই টাকাটা কোনো একটি সন্ত্রাসী কার্যক্রমের জন্য যাবে, তবে মনে করবেন আপনাকে কিন্তু দেশে ব্যাক করতে হবে। সেটা পৃথিবীর যে কোনো উন্নত দেশে একই নিয়ম, এটা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপ, যে কোনো উন্নত দেশে একই নিয়ম। সরকার যদি কোনো কায়দা করে, বাংলাদেশ সরকার যদি আপনাদেরকে প্রুফ করে দিতে পারে যে আপনার যে টাকাটা গেছে সেই টাকাটা কোনো সন্ত্রাসী কার্যকলাপের জন্য সে পাঠাইছে, এইটুকু বুঝাইতে পারলেই হবে যে সরকারের এগেইনস্টে পাঠাইছে এটা না। সে দেখাবে যে আপনি যে টাকাটা করছেন সেটা সরকারি কোনো স্থাপনা ভাঙার জন্য পাঠাইছেন বা এই ধরনের কাজে ব্যবহার করার জন্য পাঠানো হয়েছে। তবে অবশ্যই তা খেয়াল রাখবেন, সে যাতে এরকম কোনো প্যাচের মধ্যে না পড়েন, সতর্কভাবে এমনভাবে টাকা পাঠাবেন আত্মীয় স্বজনের জন্য যেটা কোনোই না। আর মনে করেন আমার দেশে কাজের তো অভাব আছেই, অনেক উন্নত দেশেই কাজ আছে এবং আসলে কাজ পাওয়া যায়। আমি এটা বলছি না যে আপনারা এই এখন যে গ্রাউন্ড তৈরি হয়েছে, যে কোনো উন্নত দেশে গেলে কিন্তু পলিটিক্যাল অ্যাসাইলাম দিলে অন্তত কাজটা করতে দিবে, কিন্তু নিজের ক্ষতিটা নিজে করেন না, এমনভাবে কোনো আগ্রাসী কাজ করেন না যেইটার ছবি যদি সরকার পাঠায় দেয় যে আপনার জীবনও হবে না। বাই কাজেই সেফ সাইডে থাকেন। আপনাদের দাবি দাওয়া তো অবশ্যই থাকবে, আমারও দাবি দাওয়া আছে। যেমন দেখা গেল যে আয় বৈষম্য এরকম ভাবে বেড়েছে, আমার কাছে কত, যেমন 15% দিয়ে আপনার চোরা টাকা সাদা করা, এটা হইতে পারে
চোরা টাকা যদি কেউ বলে এই টাকা কিভাবে আসছে আমার কাছে আমি জানি না, তবে আমার ব্যবসার দেখা গেছে এটা আমি লাভ দেখাইতে ভুলে গেছি, এটার উপরে 50% ট্যাক্স ধার্য করতে হবে। তারপরে দেখা যাবে যে আপনি শেয়ার মার্কেটের টাকা এটা লুট করছেন, কিভাবে লুট করছেন বোঝা যাবে। আপনি দেখা যাচ্ছে যে আপনি কোন শেয়ারের উপরে কত টাকা ইনভেস্ট করছেন, আপনি জেনে শুনে যে ওই গ্রুপের সাথে আপনি শেয়ারে ছিলেন, এমন প্রচুর টাকা খাটাইছেন, 1 কোটিতে মতিয়রের মতো 10 কোটি বানাইছেন, এগুলোর উপরে 50% ট্যাক্স অথবা পুরো টাকাই বাজেয়াপ্ত করা। করবে কে? এটা হলো সমস্যা। ভাগ কিছু পাইলে তো মনে করেন আমি পেয়ে গেছি। যত বেনামি আসেন এগুলা এই গভর্নমেন্টের কাছে আমরা দাবি করি, অথবা আমার বাংলাদেশ যে মানব জোট এর কাজ এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আমি এটা উদ্বোধন করেছি দল, এবং এই দলটা আমি তৈরি করেছি 2রা জুলাই 2020 সালে। ধীরে ধীরে কাজ করতেছি। আপনাকে বুঝতে হবে যে সৎ নেতৃত্ব, সৎ লিডারশিপ, সৎ সদস্য তৈরি করতে হবে। যে আমার দল ক্ষমতা গেলে লুটপাট করে সব ফর্সা করে দিব, আমি আর পুলিশ আমার কথায় চলবে না, আইন তার নিজস্ব গতিতে চলবে। আমার অবশ্যই ইনকাম করার অধিকার আছে, আমার অবশ্যই ইন্টারেস্ট হওয়ার অধিকার আছে, সেটা হতে হবে আইন মাফিক, আইন ভঙ্গ করে না, চুরি করে না, ডাকাতি করে না। তাহলে যেগুলো বলতেছিলাম এই, তারপরে আর একটা যে আমার পলিসিগত এই যে যদি কর্মচারী বা আমলা শ্রেণী কারো যদি এরকম দুর্নীতির টাকা থাকে, আমার প্রুফ করার দরকার নেই সে ঘুষে টাকা বানাইছে, সে নিজেই বলবে যে তার টাকাটা কিভাবে হয়েছে। সেটা গ্রহণযোগ্য না হইলে 1 আঙ্গুলের 1 সেন্টিমিটার কেটে দেওয়া হবে। যদি রাজনীতিবিদ হয় 2 আঙ্গুলের 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার কেটে দেওয়া হবে। যদি ভেজালকারী হয়, দেখা গেলো সে ব্যবসাটা করে ভেজাল দিয়ে, ভেজালের মাধ্যমে মানুষের ক্ষতি করে। আমাদের ইন্ডিয়ার দৌড় পাইড়ে যাইতে হয়, কিডনি নষ্ট, তেলের মধ্যে ভেজাল, এইটার মধ্যে ভেজাল, ওইটার মধ্যে ভেজাল, ওই মুরগির ফিডের মধ্যে ক্রোমিয়ামের চামড়া ঢুকাই দিতেছে। সো এই সমস্ত ক্ষেত্রে তার হবে 3 আঙ্গুলের 1 সেন্টিমিটার করে কেটে ফেলা। বলে এইটা কেটের জন্য এ আমার রক্তে কেনা স্বাধীনতা, এ দেশ স্বাধীন হয়েছে রক্তে। এ দেশ বিভিন্ন সময়ে আমরা চেষ্টা করেছি বিভিন্নভাবে আন্দোলন করে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য, কিন্তু প্রতিবারই দেখা যাচ্ছে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই রক্ত ঝরেছে, প্রত্যেকটা ক্ষেত্রে রক্ত ঝরেছে। এই দেশকে অনেক রক্ত দেওয়া হয়েছে। এখন যারা এই দেশের সাথে বেইমানি করবে তাদেরকে আইনের ভিতরে আনার জন্য এই সামান্য একটু খুঁত হবে, ওরকম কোনো ক্ষতি হবে না, সমস্ত কাজই করতে পারবে। 1 সেন্টিমিটার কেটে দিলে সমস্ত কাজই করতে পারবে। এবং এটা আমরা বিশ্বকে জানাবো যে আমাদের যে নীতি ও নৈতিকতা এত অধপতন হয়েছে, যাতে ঘরের থেকে বাইরে এলেই বোঝা যাবে যে এই লোকটা কতখানি সাধু চরিত্রের ছিল, কতখানি সাধু চরিত্রের ছিল। আমাদের যে সংবিধান আছে, আমাদের যে শপথ বাক্য পাঠ করে প্রত্যেকটা সদস্য, সেই এইটা পাঠ করার সাথে সাথে যদি এটা বুকে ধারণ করে, মনে ধারণ করে, মননে ধারণ করে, তবে প্রত্যেকটা এমপি ফেরেশতা হয়ে যাওয়ার কথা, প্রত্যেকটা এলাকা উন্নত হয়ে যাওয়ার কথা। অথচ হয়েছে কি, দেশটা দুর্ভিক্ষ চলতেছে, নীরব দুর্ভিক্ষ সবখানে। গরিব শ্রেণীর কোনো উপায় নাই। এখন ইন্টারনেট বন্ধ, রেল বন্ধ, গাড়ি বন্ধ, গরিবের তো আরো মরণ্য উপায়। কিছু খাবার টাবার সরকারকে দেওয়ার জন্য অনুরোধ করতেছি। গ্রামে গঞ্জে কিছু খাবার দেন, কিছু লঙ্গরখানা খোলেন, যাতে গরিব না খেয়ে না মরে, গরিব না খেয়ে না মরে। এবং শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই আধুনিক করতে হবে। এই কোটা টোটা না করে বিশেষ পরীক্ষা থেকে আপনার ইংরেজিটাকে বাদ দিয়ে দেন, ইংরেজি বাদ দিয়ে অন্যান্য পরীক্ষাগুলো নেন, যাতে
ওই গ্রামের ছেলে শহরের ছেলের ওই ঘুষখোরের প্রত্যেক সাবজেক্টে মাস্টার রাখে। হ্যাঁ, আমার ছিল না মাস্টার টাস্টার, কারণ পয়সা দেওয়ার মতো পয়সা ছিল না, যদিও আমি এক দারোগা সাহেবের ছেলেই ছিলাম। হ্যাঁ, আমরা ওই বছরে হয়তো দুইটা শার্ট গায়ে দিতাম, রেশনের উপর ডিপেন্ড করে সংসার চলতো। ভালোই আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দেশেও মোটামুটি ভাবে ওই খাওয়া দাওয়া, হ্যাঁ, পড়াশোনা চলে যেত, টেনে টুনে চলে যেত। কিন্তু এখন যারা আছেন শুধু প্রতিযোগিতা আর প্রতিযোগিতা, কিন্তু লাভ হচ্ছে কি? আর একটা এমন পর্যায়ে দাঁড়াইছে যে যারা ক্ষমতাবান তাদের বাচ্চা কাচ্চা সব বিদেশে পড়াচ্ছে, এবং বিদেশে পড়ানোর অর্থ হইল প্রতি বছর একটি বাচ্চার জন্য খরচ হলো 1 কোটি টাকা। একটা এমপি বেতনই পায় সব সর্বসাকুল্য 2 লাখ টাকা, যদি ধরি আর কি, সর্বসাকুল্য 2 লাখ টাকা পর্যন্ত সে মেক করতে পারে ওই টিএডিএ বিল টিল করে টরে আবিজাবি করে। কিন্তু দেখা গেলো তার একটা ছেলে বা একটা মেয়ে বিদেশে রেখে পড়াতে গেলে প্রত্যেক বছর 1 কোটি টাকা করে খরচ হয়, কিন্তু করাচ্ছে তো, থাকতেছে তো। হ্যাঁ, এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থা বা চিকিৎসা ব্যবস্থা কোনোটাই উন্নত হচ্ছে না। আমার মানব জোট যদি ক্ষমতা যায়, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে শিক্ষাকে অন্তত ফিলিপিনের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। আমেরিকার সমস্ত হেলথ অফিস ফিলিপিনো নার্সে ভর্তি, ডাক্তারে ভর্তি। আমরা বাংলাদেশ আমরা পারি না। সিঙ্গাপুর আমার একটা উপজেলার সমান, সেখানে আমার লোক চিকিৎসা দেয়। আর একটা করা হবে যে বিদেশে সে প্রেসিডেন্ট হোক আর পিএম হোক, কোনো চিকিৎসা পাবে না। আপনি যান, আপনি নিজের খরচে করতে হবে, কিন্তু রাষ্ট্রীয় কোষাগার থেকে একটি পয়সাও খরচ করা হবে না চিকিৎসার জন্য। তবেই আমাদের দেশে আমাদের যে চিকিৎসা এটা ভালো হইতে পারে। শিক্ষা ব্যবস্থা আপনি জাপানি মডেল নেন আর চাইনিজ মডেল নেন, একটা নেন কোরিয়ান মডেল নেন, দেশটা সবাই সুন্দরভাবে লেখাপড়া করতে হবে। এই মুখস্থ বিদ্যার লেখাপড়া টোটালি বন্ধ করেন। এর জন্য যা দরকার এই সমস্ত মডেলগুলো ফলো করেন। ইংরেজি পঞ্চম শ্রেণী স্ট্যান্ডার্ড, পঞ্চম শ্রেণীতে যতটুকু পর্যন্ত আমরা পারি এটা একটা আপগ্রেড করতে হবে আর কি। কিন্তু আমেরিকান 5ম গ্রেড বা ক্লাস 5 পর্যন্ত যে ইংলিশটা আছে সেটা চালু করেন। আর গ্রামারটা বা উচ্চারণগত প্রত্যেকটা প্রাইমারি স্কুলে আপনার এখন অনেক সুযোগ সুবিধা আছে, ইন্টারনেট আছে। প্রত্যেকটা ক্লাস সারা বাংলাদেশে একই রকম ভাবে যদি চলে, এখানে অবশ্যই বিশাল পরিবর্তন আনা সম্ভব। আজে বাজে জিনিস প্রচুর পড়ানো হয় বাংলাদেশে, এগুলোর কোনোই দরকার নাই। দেখা গেলো যে ওই ইতিহাস পড়াবো বা অন্য সিভিক্সে কিছু পড়াবো, ওইগুলাই সিম্পল ইংরেজি দিয়ে ক্লাস 5 পর্যন্ত আমরা সাজিয়ে নেই। ওই পাটিগণিত, ওই যে মাস্টার রাখা পাটিগণিত বন্ধ করে দেই, শুধু অ্যালজেব্রার মধ্যে নিয়ে আসি। ইনশাল্লাহ আমাদের এই গৃহশিক্ষক রাখার জন্য এত ব্যয় হবে না। আর ওই প্রত্যেকটা অন্তত উপজেলা পর্যায়ে আপনার ব্যাকআপ টিচার ইংরেজি বা পরভাষা, এটা আরবিও হতে পারে, ইংরেজি আরবি। এখন বর্তমানে যে আমার এলাকাটা যেটা আছে মাদারীপুর, কালকিনি, শিবচর, এই এলাকায় প্রচুর লোক ইতালিতে থাকে। তো এখানে কথা বলতে গেলে স্বাভাবিকভাবেই ইতালীয় ভাষা জানার দরকার। আমার ইংরেজি শিখতে হবে এরকম না। এইখানে আমেরিকার মতো পরিবর্তনটা আনতে হবে এরকম যে ইংরেজি ভাষা শিক্ষা না, এরকম না, এবং সেটা হবে স্ট্যান্ডার্ড 5। হ্যাঁ, তবে সুযোগ থাকবে, যার পড়া দরকার সে পড়ে নিবে বাকিটা। স্ট্যান্ডার্ড 5 পরে বিদেশি ভাষা পড়া বাধ্যতামূলক থাকবে না। ক্লাস এসএসসি পাশ করে গেছে কিন্তু তার সার্টিফিকেট পাবে না যদি না স্ট্যান্ডার্ড 5 পর্যন্ত সে বলতে লিখতে না পারে। সে যাই হোক, কথা হচ্ছিল যে আজকে দেখলাম যে প্রচুর লোক, কয়েকদিন যাবৎ দেখছি প্রচুর লোক লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, ব্রিটেন, ইউরোপের অন্যান্য দেশ, ইভেন আরব আমিরাতেও দেখা গেলো অ্যারেস্ট হয়ে গেছে আন্দোলন করতে। যে কাজেই আপনারা আন্দোলন করেন, কিন্তু এমনভাবে করেন যাতে নিজের ক্ষতিটা না হয়। কারণ আমরা বিদেশে আসি, পয়সা খরচ করে আসি, চেষ্টা করি নিজের ফ্যামিলিকে এস্টাবলিশ করায় বাংলাদেশের জন্য, আবার এখানেও কিছু একটা করতে হয়। তা আসুন আমরা চেষ্টা করি
এমন কোনো একটি দলকে সাপোর্ট করা বা যেই দল ক্ষমতায় আছে তাদেরকে বাধ্য করা যে তোমাদের যে চোরগুলো আছে সেই চোরগুলার অ্যারেস্ট করো। অ্যারেস্ট তো করো নাই, নতুন করে আইন পাশ করো যে সম্পদের পরিমাণ একটু বেড়ে গেছে, তাকে ধরে আগে জেলে পুরে রাখো, তারপরে বলো যে এবার হিসাবটা দিয়ে কোথায় টাকাটা আসলো। আর্থিক খাতের যদি সোজা না করা যায়, আমরা ওই কোটাভুক্ত মুক্তিযোদ্ধা হোক, মুক্তিযোদ্ধার ছেলে হোক, নাতি হোক, পুতি হোক, কোনোটাই কাজে আসবে না। কিন্তু কোথাও তো ঘুষ দুর্নীতি তো বন্ধ হয় নাই, এতদিন তো এরা ছিল। একটা অফিসে যদি একটা দুইটা লোক যদি সৎ থাকে তবে কিন্তু ঘুষের প্রবাহ স্থিমিত হয়ে যায় বা বন্ধ হয়ে যায় বা বন্ধ হওয়ার অবস্থায় থাকে একটা দুইটা লোক থাকলেই। কিন্তু এখন হয়ে গেছে এরকম, তারাই কোণঠাসা। যদি কেউ নাও নিতে চায় তা সে হলো কোণঠাসা। তারা সাধারণত এমনিও চাকরি করে, অ্যাডমিনে করে, অ্যাকাউন্টসে করে, তারা বইলে নেয়, আমি জানি তারা বলেই নেয় এবং তাদেরকে ওই ওই সেকশনগুলাই দেয় যে ঠিক আছে ও যেহেতু খায়টা না, তো ওকে ওই অ্যাডমিন তারপরে ইয়ে অ্যাকাউন্টস এই সমস্ত সেকশনগুলোতে দিয়ে রাখে আর কি। সে যাই হোক, যতদিন পর্যন্ত এই ঘুষ এবং দুর্নীতি, চাটার দল এবং চোরের দল, এদেরকে আমরা থামাতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের উন্নয়ন কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছবে না। এই বিদেশ নির্ভরতা আমাদের আছে, এটা আরো বাড়াতে হবে, কিন্তু যৌক্তিকভাবে বাড়াতে হবে, যাতে টেকনিক্যাল এডুকেশনের মাধ্যমে এবং কোথায় কোথায় জব আছে সেগুলা খুঁজে বের করা। কেউ খুঁজে বের করবে কি? ধরেন 22টা দেশ আছে আরব উপদ্বীপে, 22টা দেশ আছে, যেই কটা অ্যাম্বাসেডার আছে ওই সমস্ত দেশে বা যেই কর্মচারীগুলোকে পোস্টিং দিছে, একটা ট্রান্সলেটরও নাই আরবিক। অথচ ওইখানের স্টাফগুলো হওয়া উচিত ছিল যারা আরবি ভাষা বলতে লিখতে পারে এবং ভালোভাবে পারে। সেই সমস্ত লোক দেখে দেখে পোস্টিং দেওয়ার দরকার। আমার ট্যানের লোকের দরকার নাই, ট্যালেন্ট চোরের কোনোই দরকার নাই। বাংলাদেশে আমাদেরকে যেটা দরকার, কর্মঠ, হুকুম পালন করতে পারে, আমরা বলি সিভিল সার্ভেন্ট, হুকুম পালনকারী, আমার ওইটাই দরকার। অত বেশি ট্যালেন্টের দরকার নেই, বেশি চোরের দরকার নেই। ভোট চুরি করে সরকারের বাক্সে ভরে দেবে ওই রকম ট্যালেন্ট অফিসার আমার দরকার নেই, এবং চুরিতে সহযোগিতা করবে। তো যাই হোক, কথা অনেক বলে ফেললাম। আবারও বলছি, যারা আন্দোলনে রত আছেন আমি তাদের পক্ষে আছি, এবং আমার কথা হলো যে প্রথম শ্রেণী থেকে শুরু করে উপরের দিকে কোনো সবাইকে মেধাবী হইতে হবে, কোনো কথা নাই। আমার কথা হলো কোনো কোটার লোক ওখানে যাবে না, কোনো কোটার লোক না, মহিলা পুরুষ অমুক তমুক না, শুধু একটাই কোটা থাকবে ওখানে, এলাকা ভিত্তিক কোটা, যাতে বন্টনটা সারা বাংলাদেশে সমান হয়, যার জন্য আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করেছিলাম, রক্ত দিয়েছিলাম। আল্লাহ হাফেজ। আমাদের বাংলাদেশের সকল মানুষ, পৃথিবীর সকল মানুষ সুখী হোক। আমিন।